হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। পরবর্তী যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টার মানে ইকোলজি ইউনিটের ইউনিট 5-এর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, লাস্ট চ্যাপ্টার লাস্ট পোর্শনে চলে এসেছি, যেখানে কয়েকটা জিনিস বললেই আজকে এই ইউনিটটা ক্লোজ হবে। তো যেটা সম্পর্কে পড়াবো সেটা সম্পর্কে আগে তোমরা একটু আধটু হলেও শুনে থাকবে। সেটা হচ্ছে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। কি জিনিস না, বৃষ্টি যেটা অম্ল, একটা রেন যেটা অ্যাসিডিক। কারণ কি? কারণ কতগুলো গ্যাস হচ্ছে এর জন্য দায়ী। কী কী গ্যাস? কী কী গ্যাস বলছে? SO2। কোথা থেকে SO2 আসে পরিবেশে? কলকারখানা ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে SO2 বাতাসে নির্গত হয়। তাছাড়া হচ্ছে NO2 গ্যাস বা CO2 গ্যাসও কিছুটা পরিমাণে দায়ী, বাট খুব সামান্য। CO2 গ্যাস এমনিই ন্যাচারালি প্রকৃতিতে থাকে, সেটা অতটা রেসপন্সিবল নয়। কিন্তু এই SO2 যেটা অম্লবৃষ্টির জন্য প্রায় 60 থেকে 70% রেসপন্সিবল। কি হয় SO2 গ্যাসের? এই SO2 অ্যাকচুয়ালি যখন থান্ডারিং হয়, মানে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার ঘটে, তখন অটোমেটিক্যালি জলের যে জলীয় বাষ্প যেটা হাইড্রোলাইসিস হয়, ভেঙে যায়। এখন আমরা সবাই জানি জলের অণু ভাঙলে H+ আর OH- আয়ন তৈরি করে। তো OH- আয়নটা যদি ছেড়ে দেয়, সেখান থেকে OH মূলকে পরিণত হয়, এটাও আমরা জানি। তো কি হয়, SO2 গ্যাসের সাথে OH মূলকের রিয়াকশন করে HOSO2 বলে একটা কম্পাউন্ড তৈরি করে। সেই HOSO2 এর সাথে জাস্ট কোনো অক্সিজেন যদি রিয়াকশন করে, সেখান থেকে কিন্তু আরেক দুটো কম্পাউন্ড তৈরি হয়। একটা হচ্ছে HO2 প্লাস SO3। তো এই SO3 যেটা সালফার ট্রাইঅক্সাইড, সেইটার সাথে যদি জলীয় বাষ্প খুব কাছাকাছি চলে আসে, বাতাসে তো এমনি জলীয় বাষ্প থাকে, মেঘ মানেই সেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তো সেখানে SO3 যেটা এই রিয়াকশানের ফলে উৎপন্ন হলো, সেইটার সাথে জলীয় বাষ্প রিয়াকশান করে H2SO4 অ্যাসিড তৈরি করে, যেটা ওই বৃষ্টির সাথে পৃথিবীতে নেমে আসে। ঠিক সেমভাবে NO2 গ্যাস যেটা কলকারখানার ধোঁয়ার সাথে পরিবেশে রিলিজ হয়, সেইটাও OH মূলকের সাথে রিয়াকশান করে HNO3 অ্যাসিড তৈরি করে, যেটাও প্রায় 40% মতন অম্লবৃষ্টির জন্য রেসপন্সিবল। এটা কি বলেছি? এটা ম্যাক্সিমাম রেসপন্সিবল। তো এই সমস্ত অ্যাসিডগুলো যেগুলো বৃষ্টির সাথে মিশে রয়েছে, সেগুলো ওই বৃষ্টির সাথে ঝরে যখন পৃথিবীতে আসে, সেই বৃষ্টির কিন্তু আর নর্মাল বৃষ্টি থাকে না। তার পিএইচ, যেটা জলের পিএইচ আমরা সবাই জানি নর্মালি 7 হয়, তার থেকে কমে অনেক নেমে আসে, 5-এর কাছে চলে আসে পিএইচ। 5.5-এর কাছে পিএইচের মান চলে আসে। আমরা সবাই জানি যে 7-এর থেকে কম হলে সেটা অ্যাসিডিক হয়, আর 7-এর থেকে বেশি হলে সেটা ক্ষারীয় বৃষ্টি হয় বা বেশি হবে সেই জল। এখানে কিন্তু পিএইচের মান খুবই কমে আসে, কারণ এখানে অ্যাসিড মিশছে। এইটা হলো অম্লবৃষ্টির কারণ। যেখানে অ্যাসিড মিশ্রিত বৃষ্টি, যে বৃষ্টির জল পৃথিবীতে যখন নেমে আসে, তার পিএইচ খুবই কম থাকে। ক্ষতি কি হয়? নর্মালি জল যদি আসতো, যে বৃষ্টি নর্মালি হয়, সেইটা যে পরিমাণ মাটির কে উর্বর করতো ফসল সৃষ্টির জন্য, ঠিক সেই পরিমাণই ক্ষতি করে এই অম্লবৃষ্টি। পুকুরে যদি নামে, তাহলে পুকুরের যে জলজ প্রাণীরা রয়েছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, মাছ রয়েছে, এদের ক্ষতি হয়। যদি অম্লবৃষ্টি মানুষের শরীরে পড়ে, সেখান থেকেও স্কিনে প্রচুর পরিমাণে রোগের সৃষ্টি করে। বিভিন্ন যে পুরাতন যুগের সৌধগুলো আছে, যেগুলো সব মার্বেলের বাড়ি যেগুলো আছে, মার্বেল দিয়ে তৈরি যেগুলো হয়, ওই মার্বেল মানে কি না, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে এই যদি H2SO4 বৃষ্টির সাথে পড়ে, তখন কি হয়, CaSO4 বলে একটা কম্পাউন্ড তৈরি করে।
আর CO2 তৈরি করে প্লাস H2O তৈরি করবে, CO2 প্লাস H2O তৈরি করবে। তো এই CaSO4টা হচ্ছে একটা ব্ল্যাক, পুরো কালো রঙের একটা ডার্ক আলকাতরার মতন পদার্থ, যেগুলি মার্বেলের ওপরে সঞ্চিত হবে, মানে মার্বেলকে কনভার্ট করে করে ব্ল্যাক ব্ল্যাক এই স্পটগুলো ফেলে সৌধের সৌন্দর্যটাই নষ্ট করে দেবে। এই ঘটনাই কিন্তু তাজমহলের সাথে দিন দিন ঘটছে, এই ঘটনাই কিন্তু কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে দিন দিন ঘটছে। এখানে বাইরে প্রচুর ব্ল্যাক স্পট পড়ছে। তো এরকমভাবে মানব স্বাস্থ্যের উপরে, সৌধের উপরে, গাছপালার উপরে পড়লে গাছপালাতে ক্ষতি হয়, কারণ পাতার উপরে পড়লে অ্যাসিডিক হয়ে যায়, ফলে পাতার সালোক সংশ্লেষ কমে যায়। মাটির উপরে পড়লে মাটির পিএইচ কমে যায়, ফলে ফসল উৎপন্নতে ব্যাহত হয়। কি পড়তে হবে তাহলে? খুব ছোট্ট করে টিকা আকারে পড়তে হবে অম্লবৃষ্টি কাকে বলে, কারণ আর প্রভাব, কারণ আর প্রভাব, কারণ আর প্রভাব। যদি ভুল করেও পরীক্ষায় চলে আসে নিয়ন্ত্রণ কি করে করবে, তাহলে কারণ পড়লেই আমরা লিখে দেবো, সেইগুলো না করলেই নিয়ন্ত্রণ। কলকারখানা থেকে স্ট্রিক্টলি রুল ফলো করতে হবে, যাতে SO2 আর NO2 এর গ্যাসের নির্গমনের হারটা যত পরিমাণ মিনিমাইজ করা যায়। তার জন্য কি করতে হবে? আমাদেরকে বেশি পরিমাণে সৌরশক্তি, সোলার সিস্টেম, বায়ুচালিত শক্তি, এই ধরনের অপ্রচলিত শক্তিগুলো ইউজ করা শুরু করতে হবে ইনস্টেড অফ ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল দহন থেকে বিরত থাকতে হবে, তাহলে পরিবেশ দূষণ কম হবে। তো এরকমভাবে অ্যাসিড রেনের একটা টিকা আকারে মুখস্থ করতে হবে। কাকে বলে? কারণ, কারণের মধ্যে অবশ্যই রিয়াকশন দিতে হবে, আর প্রভাব, কি প্রভাব সৃষ্টি হয়, খুবই ইজি। এটা করার পরে নিয়ন্ত্রণটা, কারণটা জানলেই আমরা নিয়ন্ত্রণ লিখে দিতে পারবো। এরপরে যে টপিক সম্পর্কে আমরা পড়বো সেটাও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন বা ওজোন হোল কি। ওজোন লেয়ার ডিপ্লিশন বা ওজোন হোল কি? প্রথমেই আমরা বলি ওজোন স্তরটা কি, ওজোন গ্যাসটা কি। ওজোন হচ্ছে যেটা অক্সিজেনের সাথে যদি জার্মান অক্সিজেন রিয়াকশন করে তাহলে O3 তৈরি হয়। জার্মান অক্সিজেনটা কি? একটা অক্সিজেন অণু যখন ভেঙে দুটো পরমাণুতে ভেঙে যায় তখন তাকে রিঅ্যাক্টিভ অক্সিজেন বলা হয়। সেই রিঅ্যাক্টিভ অক্সিজেনকে জার্মান অক্সিজেন বলা হয়। সেটা বেশিক্ষণ এইভাবে থাকতে পারে না, যে কোনো কারোর সাথে রিয়াকশন করে আটকে যায়। তো পৃথিবীর উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার জুড়ে, মানে পৃথিবীর থেকে 10 থেকে 40 কিলোমিটার হাইট পর্যন্ত, উঁচু পর্যন্ত স্তরটা এই ওজোনের স্তর দিয়ে, O3 এর লেয়ার দিয়ে ঢাকা থাকে। ওজোন স্তরের স্তর দিয়ে ঢাকা থাকে। তাহলে এই যে O3 গ্যাসের যে চাদর পৃথিবীকে সেই প্রাচীন যুগ থেকে ঢেকে রেখেছে বা এখনো পর্যন্ত রাখা রয়েছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে জীব আবির্ভাবের জন্যে সুনির্দিষ্ট পরিবেশ তৈরি করে দিয়েছে। মানে এর ফলেই কিন্তু পৃথিবীতে জীব এসছে, না হলে কিন্তু আসতে পারতো না। এই ওজোন গ্যাসের কি ভূমিকা? ওজোন গ্যাসের ভূমিকা হচ্ছে সূর্যালোক থেকে যে রশ্মিগুলো আসে তার মধ্যে মারাত্মক কিছু রশ্মি আসে, যেগুলোকে ইউভি রে বলা হয়। UVA, UVB, UVC এরকম আল্ট্রাভায়োলেট রে সবসময় এখান থেকে রিলিজ হয়ে পৃথিবীর দিকেও আসে, সব দিকেই যায়। কিন্তু এই ওজোন লেয়ার থাকার জন্যে আমাদের মাথার ছাদ হিসেবে এই ইউভি রেগুলোকে সব এখানে অ্যাবজর্ব করে নেয়। এখানে ও সব যত ইউভি রে আসে ওজোন লেয়ার অ্যাবজর্ব করে তারপর লাইটটা পৃথিবীতে আসে, যেটা সেখানে ইউভি রের পরিমাণ খুবই কমে যায়। তার ফলে কী হয়, এই ইউভি রে মারাত্মক ক্ষতিকারক প্রভাব আছে। এর আগে আমি যে বলেছিলাম যখন, যে এই রেডিও অ্যাক্টিভ দূষণ কি বলেছিলাম আমি, তেজস্ক্রিয় দূষণ কি, সেখানে এই ইউভি রের প্রভাব বলেছিলাম যে এরা কিন্তু স্কিন ক্যান্সার তৈরি করতে পারে। ডিরেক্টলি স্কিনের কোষের ডিএনএকে চেঞ্জ করে দিতে পারে, তাকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন ঘটিয়ে দিলে এমন এমন রোগ তৈরি হবে যে রোগগুলোকে আর সারানো সম্ভব নয়, তাকে নিয়েই সারা জীবন বাঁচতে হবে এবং সেটা সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকমভাবে কিন্তু প্রাণী এবং উদ্ভিদ উভয় প্রকারই ক্ষতি করে ইউভি রশ্মি। সেই যে ইউভি রশ্মি,
সেইটাকে অ্যাবজর্ব করে নেয় ওজোন লেয়ার পুরোপুরি। অতিবেগুনি রশ্মিকে হয় এখানে অ্যাবজর্ব করে নেবে, না হলে রিফ্লেক্ট করে মহাবিশ্বে আবার ফিরিয়ে দেবে। এইভাবে পৃথিবীকে দীর্ঘদিন ধরে হেল্প করে এসছে ওজোন লেয়ার। কিন্তু যত দিন গেছে মানুষের কিছু কার্যকলাপ এর ফলে উৎপন্ন কিছু গ্যাস, যেগুলো এই ওজোন লেয়ারকে যত দিন যাচ্ছে ক্ষতিগ্রস্ত করছে। 1982 একদল ব্রিটিশ বিজ্ঞানী প্রথম লক্ষ্য করে যে, কোথায় লক্ষ্য করে? মেরু প্রদেশে, মানে একদম 90 ডিগ্রি উত্তর মেরু, 90 ডিগ্রি দক্ষিণ মেরুর কাছে, এই সমস্ত অঞ্চলের উপরে যে ওজোন লেয়ার আছে সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একদম পোরাস হয়ে গেছে, সেখান থেকে খুবই থিন লেয়ার হয়ে গেছে, মানে ওজোন সেখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। একে বলা হয় ওজোন ডিপ্লিশন। বৈজ্ঞানিক ফারম্যান, একজন বিজ্ঞানী, প্রথম এই ওজোন হোলের কথা উল্লেখ করে। হোল মানে হচ্ছে ছিদ্র, এখানে ওজোন মানে হচ্ছে ওজোন গ্যাসের যে চাদর, তাতে ছিদ্রের কথা প্রথম উল্লেখ করে। কি অ্যাকচুয়ালি কারণ? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন কিছু গ্যাস, যেরকম হচ্ছে Cl2 গ্যাস, আর একটা হচ্ছে CFC গ্যাস, টেট্রাক্লোরাইড, টাইক্লোরোফ্লুরোমিথেন, বা একটা ফ্রিয়ন 11, এরকম ধরনের কিছু গ্যাস প্রচুর পরিমাণে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়া দেখা গেছে যে NO গ্যাসের প্রভাব আছে, NO2 গ্যাসের, নাইট্রোজেনের অক্সাইড গ্যাসগুলো, এগুলোও কিন্তু ওজোন লেয়ারে ডিপ্লিশন ঘটায়। এই Cl2 গ্যাস কিন্তু মেরু প্রদেশে অটোমেটিক্যালি ঠান্ডা প্রদেশে উৎপন্ন হয়, বা CFC গ্যাস। এটার উৎপত্তির কারণ হচ্ছে আমাদের যে রেফ্রিজারেটর তৈরির কারখানা, যে প্লাস্টিক তৈরির কারখানা, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক সার তৈরির কারখানা, এইগুলোতে CFC গ্যাসের উৎপত্তি ঘটে। সেগুলো এতই হালকা যে উপরে উঠতে উঠতে ওজোন লেয়ারে পৌঁছে যায়। গিয়ে কি ঘটনা ঘটায়? ওজোন লেয়ারে গিয়ে এই CFC গ্যাস বা Cl2 গ্যাস, যে কোনো একটা দিয়ে এক্সাম্পল দিই, Cl2 গ্যাস, CFC গ্যাস কি করবে? এই ওজোনকে, ওজোন লেয়ারে সবসময় একটা রিয়াকশান ঘটে, কি না, O2 থেকে O ভেঙে যায়, আবার এই O2 এর সাথে জুড়ে গিয়ে O3 তৈরি হয়। এই ঘটনা কন্টিনিউয়াসলি সাইক্লিক্যালি ঘটতে থাকে। তো এই অক্সিজেন, ওজোনকে ভেঙে অক্সিজেন প্লাস জাইমান অক্সিজেন যখন তৈরি হয়, তার সাথে এই CFC জুড়ে যায়। এরকম একটা O3কে ভেঙে এরকম ঘটনা ঘটালো। আবার একটা সেকেন্ড O3, এটা ধরো O3 নাম্বার 1, আর একটা ওজনের পরমাণু, ওজনের অণু, তাকেও CFC গ্যাস ভেঙে অক্সিজেন প্লাস ও CFC তৈরি করলো। এটা ধরো 2 নম্বর তৈরি হলো। এবার এই দুটো কাছাকাছি চলে আসে, কি OCFC কাছাকাছি আসলে দুটো OCFC থেকেও পরমাণুটা রিলিজ হয়ে O2 তৈরি হয়, আর সাথে CFC গ্যাস দুটো ফ্রি হয়ে যায়। এই CFC গ্যাস নতুন আবার একটা O3কে ভেঙে সেমভাবে ভাঙতে, তাহলে ছিল কি, একটা O3 ছিল, দুটো O3 ছিল, সেখান থেকে আলটিমেটলি 3টে O2 তৈরি হয়ে গেল। সেখান থেকে আলটিমেটলি দুটো O3 CFC, দুটো CFC গ্যাস, দুটো O3 আর দুটো CFC গ্যাস ভেঙে 3টে O2-তে পরিণত করে দিল। তাহলে এইভাবে দুটো করে ওজনের অণুকে ভেঙে 3টে করে অক্সিজেনের অণুতে ভেঙে দিচ্ছে কে? এই CFC গ্যাস। যে CFCটা রিলিজ হয়ে গেল, ফ্রি হয়ে গেল, সে কিন্তু আবার নতুন দুটো O3 এর সাথে রিয়াকশান করে O2-তে ভেঙে দেবে। তাহলে এরকমভাবে
ঘটনাটা ঘটছে কি, এই পৃথিবীর উপরে যে ওজনের লেয়ারটা যত পুরু ছিল, তার গাঢ়ত্ব যেটা ছিল সেটা কিন্তু দিন দিন কমে আসছে। এই সিএফসি গ্যাস ওখানে গিয়ে বা Cl2 গ্যাসগুলো ওখানে গিয়ে ওজনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে দিচ্ছে। তারপরে দেখা গেছে যে লাস্ট 40 বছরে ওজনের একটা ব্যাপক পরিমাণে ক্ষয় ঘটেছে। বিশেষ করে পৃথিবীর মেরু প্রদেশের উপরেরগুলো ওজনের স্তরগুলো যে লেয়ার আগে খুব মোটা ছিল সেখান থেকে প্রচুর ছিদ্র বা ওজন পোরাস হয়ে গেছে, সেখান থেকে ইউভি রেগুলো সহজেই পাস করে এখন পৃথিবীতে চলে আসছে। তার ফলে কিন্তু পৃথিবীর ইকোসিস্টেমের প্রচুর পরিমাণে ক্ষতি করছে, যেখান থেকে ধ্বংস পর্যন্ত হতে পারে। তাহলে প্রথমত আমাদের ওজন স্তর কি পড়তে হবে। ওজন মাপার একক হচ্ছে ডবসন ইউনিট। ডবসন ইউনিট বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, পৃথিবীর উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে সেখানে ওজনের স্তর রয়েছে, সেইটা ক্ষয় পেয়ে যাচ্ছে। কি কারণে? না সিএফসি, Cl2, ফ্রিয়ন এই ধরনের গ্যাসগুলোর ব্যবহারের ফলে। এই ধরনের গ্যাসগুলো ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার ফলে কি প্রভাব পড়ছে? ওজন হোল হওয়ার জন্যে বা ওজন লেয়ার ডিপ্লিশন মানে ক্ষয় করা জন্যে জলবায়ুর উপর প্রভাব পড়ছে, মানুষের উপরে ডিরেক্টলি ইউভি রশ্মিগুলো এসে প্রভাব ফেলছে, উদ্ভিদ জগতের উপরে তার প্রভাব পড়ছে। কারণ উদ্ভিদের পাতার উপরে ইউভি রশ্মি পড়লে সেখানে মিউটেশন ঘটায়, ফলে উদ্ভিদ তার অনেক কাজ বন্ধ করে দেয়। সালোক সংশ্লেষ ব্যাহত হবে, অঙ্কুরোদ্গম ব্যাহত হবে। এরকমভাবে একাধিক প্রাণী বা উদ্ভিদ জগৎ উভয়েরই ক্ষতি সাধন করছে। নিয়ন্ত্রণ কি করে করব? নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের স্ট্রিক্টলি রুল ফলো করতে হবে, যাতে এই সিএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি জিরো আনা যায়। আইন করে বন্ধ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্লাস্টিক, রেফ্রিজারেটর অল্টারনেট ব্যবস্থা অবলম্বন করতে হবে, যাতে এই গ্যাসগুলোর পরিবর্তে অন্য কিছু দিয়ে ইউজ করার চিন্তা ভাবনা করা হয়। যে কোনোভাবেই হোক না কেন আমাদের Cl2 সিএফসি গ্যাসের পরিমাণ কমাতে হবে বাতাসে। তাহলে এরকমভাবে ওজন গহ্বর বা ওজন ছিদ্র কি, এটা উৎপত্তির কারণ আর এর প্রভাব, এই দুটো জিনিস, কারণ আর প্রভাব, এই দুটো জিনিস আমরা জোর দিয়ে মুখস্থ করবো, নিয়ন্ত্রণটা সহজেই লিখতে পারবো কারণ জানা থাকলে। তাহলে এরকমভাবে আমাদেরকে ওজন লেয়ার ডিপ্লিশন কি সেটা মুখস্থ করতে হবে। এরপর নেক্সট কতগুলো পরিবেশ সংক্রান্ত আন্দোলন সম্পর্কে আমাদের করতে হবে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট আন্দোলন হচ্ছে চিপকো মুভমেন্ট। চিপকো আন্দোলন কি? অ্যাকচুয়ালি চিপকো কথাটা এসছে চিপকে থেকে, মানে গাছকে জড়িয়ে ধরে রেখে আন্দোলন হয়েছিল, তাই জন্য একে চিপকো আন্দোলন বলা হয়। কি হয়েছিল না, এটা একটা লং টার্ম ধরে হয়েছিল, মানে এর এই 1970-র দিকে, মানে 1970-এর দিক থেকে শুরু হয়েছিল এবং টানা 5-6 বছর ধরে বিভিন্ন জায়গায় এই গাছ কাটাকে বিরোধ প্রদর্শন করতে গিয়ে বিশেষ করে মহিলা সম্প্রদায় এগিয়ে এসে তারা গাছকে জড়িয়ে ধরে গাছ কাটার বিরোধিতা করেছিল এবং তাদের দাবি হচ্ছে এই জায়গায় জনবসতির উপরে, এই জায়গায় জনবসতি গাছপালার উপরে ডিপেন্ডেড, ফলে গাছকে কাটতে হলে নিজেদেরকে কেটে তারপর গাছকে কাটতে হবে, এই উদ্দেশ্যে গাছ কাটার বিরোধ প্রদর্শন করেছিল এই চিপকো আন্দোলনে। একাধিক সময় আন্দোলন ঘটেছে। 1970 সালের দিকে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তারপর 1972 ডিসেম্বর মাসে সেখানে পাহাড়ি অঞ্চলে গাছ কাটতে বাধা দেয়, মেনলি হচ্ছে যেখানে যেখানে গাছ কাটতে বাধা দিয়েছে সেটা মেনলি বনাঞ্চলে। তো এই বন থেকে গাছ কাটতে, গাছগুলো কী কারণে কাটা হবে না, বিভিন্ন সরকারি প্রজেক্ট বা বিভিন্ন কোম্পানির কারণের জন্য সেখানে কারখানা বা ফ্যাক্টরি তৈরি বা ড্যাম তৈরির জন্যে গাছ কাটার যখন দরকার পড়ে, তখন যখনই গাছ কাটতে যায় তখনই সেই অঞ্চলের আদিবাসী মহিলারা মেনলি এগিয়ে এসে, তার সাথে গ্রামবাসীরাও এগিয়ে এসে গাছ কাটার বিরোধ করে।
এরকমই ঠিক ঘটনা 1973 সালের এপ্রিল মাসে এলাহাবাদের গোপেশ্বরের কাছে ঘটেছিল, যেখানে একটা টেনিস র্যাকেট তৈরির কোম্পানি হওয়ার কথা ছিল। প্রায় 300টা গাছ সেখানে কাটতে আসে এবং সেই গাছ কাটার বিরোধে সেখানকার গ্রামবাসীরা কিন্তু দাঁড়িয়ে পড়ে। তো এটাও চিপকো আন্দোলনের একটা আন্দোলন। সেরকমই 1974 সালে গৌরী দেবীর নেতৃত্বে প্রায় 27 জন মহিলা গাছ কাটার বিরোধ প্রদর্শন করে আন্দোলন করে। তো 1980 সালের দিকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে, আন্দোলন বৃহৎ আকার সৃষ্টি নেয়। তো 1970 থেকে আর 1980 পর্যন্ত প্রায় 10-12 বছর ধরে এই চিপকো আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটেছে। গৌরী দেবী যেরকম একজনের নাম বললাম, সেরকম একাধিক জায়গায় একাধিক চিপকো আন্দোলনের কিন্তু নেতা ছিল। তার মধ্যে সুন্দরলাল বহুগুণা একজন খুব নামকরা চিপকো আন্দোলনের নেতৃত্ব। সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী, বাচনী দেবী, এরকম করে একাধিক চিপকো আন্দোলনের নেতা বা নেত্রী ছিল। তাহলে কবে কোথায় হয়েছিল, কয়েকটা সাল বললাম যেরকম, তার মধ্যে 1973 কোথায় ঘটেছিল সেটা 1974 সালে উত্তরাখণ্ডের চামিলি জেলায় সেখানে গাছ কাটাকে বিরোধ প্রদর্শন করে আন্দোলন ঘটেছিল। 1970, 73, 74 এই সালগুলোতে কোথায় কোথায় ঘটেছিল, চিপকো আন্দোলনটা নেতৃত্ব কারা দিয়েছিল। আন্দোলনটা সবই একই কারণে, যে গাছ কাটাকে বিরোধ প্রদর্শন করতে গিয়ে আন্দোলন করা। নেতৃত্ব দিয়েছে বললাম সুন্দরলাল বহুগুণা হচ্ছে অন্যতম প্রমুখ একজন নেতা। তাছাড়া চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেশা দেবী, বাচিনী দেবী এরকম একাধিক নেতৃত্বস্থানীয় চিপকো আন্দোলন করেছিল। এরপরে আরেকটা আন্দোলন সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট বা নিশ্চুপ উপত্যকা আন্দোলন। এইটা হয়েছিল অ্যাকচুয়ালি ভারতবর্ষের কেরালা যে স্টেট আছে, রাজ্য আছে, সেই কেরালা অঞ্চলের পালাকাদ জেলার একটা নিশ্চুপ উপত্যকা আছে। সেই জায়গায় একটা সরকারি ড্যাম প্রস্তুত করতে চায়। ড্যাম মানে হচ্ছে বাঁধ নির্মাণ করতে চায়, এবং সেই বাঁধ নির্মাণ করতে গিয়ে সেখানে প্রচুর পরিমাণে গাছ কাটার দরকার পড়ে। এবং সেই মানে বাঁধটা অ্যাকচুয়ালি নির্মাণ করে সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র হবে। তো সেই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এতগুলো গাছ যখন কাটতে যায়, সেখানকার লোকজনেরা বা প্রজাতিরা এসে বাধা দেয়, গাছ রক্ষা করার জন্যে আন্দোলন সৃষ্টি করে। এবং বৃহত্তর আন্দোলনের জন্য সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গাছ কাটাকে বন্ধ করে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক করে দিয়েছিল। মানে ওই জায়গার গাছগুলো না কেটে ওই জায়গাটা ন্যাশনাল পার্কে রূপান্তরিত করে দিয়েছে। তো এই জন্য একে নিশ্চুপ উপত্যকা আন্দোলন বলা হয়, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এছাড়াও দাসৌলি গ্রাম স্বরাজ্য আন্দোলন বলে আছে একজন। দাসৌলি গ্রাম স্বরাজ্যটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইন্দোচীন বর্ডারে ঘটেছিল। সেখানে মোটামুটি উত্তরপ্রদেশের হিমালয়ে 8টা জেলা এর মধ্যে জড়িত ছিল। দাসৌলি কথার অর্থ হচ্ছে পঞ্চায়েত, মানে গ্রাম স্বরাজ্য। দাসৌলি অঞ্চলের গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন মানে সেখানকার পঞ্চায়েত এই গাছ কাটাকে বিরোধ প্রদর্শন করে আন্দোলন করে, ভূমিকয় বন্যা থেকে নিজেদের অঞ্চলকে বাঁচাবার জন্য। তো চণ্ডীপ্রসাদ ভট্ট ছিল এর অন্যতম সংগঠনের নেতা, দাসৌলি গ্রাম স্বরাজ্য আন্দোলন। আর একটা খুবই পুরাতন একটা আন্দোলন, সেটা হচ্ছে অমৃতা দেবীর বিষ্ণুই আন্দোলন। বিষ্ণুই একটা প্রজাতি, কোথায় এটা, রাজস্থানের জয়পুরে। প্রায় 1731-এ, বহু পুরাতন কাল আগে, তখন যোধপুরে রাজার শাসন ছিল। তো তার মন্ত্রীদের ও নির্দেশ দিয়েছে যে আমার রাজত্ব কতটা সেটা আমি গাছ কেটে প্রদর্শন করব, যে যতদূর গাছ কাটা থাকবে ততদূর হচ্ছে আমার রাজত্ব। তো মন্ত্রীরা নির্দেশ পেয়ে, রাজার নির্দেশ পেয়ে তখন গাছ কেটে তার রাজ্য বিস্তার করতে শুরু করে।
এরকম সময় সেই জায়গার বিষ্ণুই মহিলা অমৃতা দেবী গাছকে জড়িয়ে ধরে রাজার কর্মচারীদের বলেন যে গাছ কাটতে গেলে তার পূর্বে তাকে কাটতে হবে। রাজার কর্মচারীরা কিন্তু নিষ্ঠুর মানসিকতার পরিচয় দিয়ে তাকে কিন্তু কেটে ফেলেছিল। তো অমৃতা দেবী, তার 3 কন্যা এবং শতাধিক বিষ্ণুই গ্রামবাসীকে সেই সময় রাজারা হত্যা করেছিল। তো সেটাও কিন্তু গাছ বাঁচাবার উদ্দেশ্যে একটা পরিবেশ সম্পর্কিত আন্দোলন, যেটা বহু পুরাতনকালে 1731 খ্রিস্টাব্দে বিষ্ণুই আন্দোলন হিসেবে পরিচিত, যার নেতৃত্ব দিয়েছিল কিন্তু অমৃতা দেবী। তো এটা একটা পরিবেশ সম্পর্কিত আন্দোলন। তাহলে কি বললাম? চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অমৃতা দেবীর বিষ্ণুই আন্দোলন, আর এটা বললাম দাসুলি গ্রাম স্বরাজ্য আন্দোলন, যেটা উত্তরপ্রদেশের হয়েছিল, চামেলি জেলায়। তো প্রত্যেক আন্দোলনেরই কোথায় কবে ঘটেছিল, কারণ সব একই, বিভিন্ন কারণের জন্য গাছ কাটতে আসা এবং তার বিরোধ প্রদর্শন করা। নেতৃত্ব কে দিয়েছিল, নেতৃত্ব স্থানীয় নাম কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। এখান থেকে এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আর ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ডিফরেস্টেশন কি। ডিফরেস্টেশন মানে হচ্ছে অরণ্য ধ্বংস। ডিফরেস্টেশন মানে হচ্ছে অরণ্য ধ্বংস। তো পৃথিবীতে যে পরিমাণে অরণ্য ছিল, যত দিন যাচ্ছে তার সংখ্যা কমে যাচ্ছে। কারণ কি না, চোরাশিকারা বিভিন্ন গাছ কেটে ফেলছে। আর একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে কমে যাচ্ছে, বসতি পরিমাণ বেড়ে যাচ্ছে, চারণভূমির পরিমাণ বেড়ে যাচ্ছে, জ্বালানি কাঠ প্রচুর পরিমাণে কেটে নেওয়া হচ্ছে, কারখানার জন্য কাঠ কাটা হচ্ছে। এর কারণে যত দিন যাচ্ছে কিন্তু ফরেস্টের সংখ্যা কমে যাচ্ছে। ফরেস্টের পরিমাণ কমে গেলে কিন্তু তার প্রভাব কিন্তু মারাত্মক হবে। কারণ যে পরিমাণ অক্সিজেন দিত, আমরা কদিন আগেই জানি যে অ্যামাজনে একটা বৃহৎ অঞ্চলের বনাঞ্চল দাবানলে পুরো পুড়ে ছাই হয়ে গেল। বলা হতো একে পৃথিবীর ফুসফুস, যে কিনা অক্সিজেন সাপ্লাই করতে একটা হিউজ অ্যামাউন্ট, দাবানলে পুড়ে কিন্তু সেটা ম্যাক্সিমাম পোর্শন নষ্ট হয়ে গেছে। এরকমভাবে ডিফরেস্টেশন ঘটছে, তার জন্য প্রচুর গাছ লাগাতে হবে। এর প্রভাব কিন্তু পৃথিবীতে মারাত্মকভাবে আসতে চলেছে। তো এইভাবে পরিবেশ সম্পর্কিত যা যা প্রবলেম বা যে আন্দোলন বা যে কোনো প্রবলেম বা যে কোনো ঝামেলা, এইগুলোকে সলভ করার জন্যে সুপ্রিম কোর্ট থেকে আলাদা একটা বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। প্রথম কলকাতা হাইকোর্টের 1996 সালের 16 এপ্রিল পরিবেশ সম্পর্কিত বিচারগুলোকে ঠিকঠাকভাবে দেখার জন্য সেপারেটলি একটা ব্রাঞ্চ করে দেওয়া হয়েছে, একটা বেঞ্চ করে দেওয়া হয়েছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। তাকে গ্রিন বেঞ্চ বলা হয়। কে নেতৃত্ব দিয়েছিল? সেখানে বিচারক কুলদীপ সিং আর এস সাকিরা আহমেদ, এই দুজন গ্রিন বেঞ্চ প্রথম শুরু করে। তারপরে সব হাইকোর্টেই মোটামুটি গ্রিন বেঞ্চ চালু করা হয়েছিল। ওই একই বছরে চেন্নাইতেই কিন্তু গ্রিন বেঞ্চ চালু করা হয়েছিল। সবার প্রথম কিন্তু কলকাতা হাইকোর্টে করা হয়েছে। তাহলে গ্রিন বেঞ্চ কি, এখান থেকে কোশ্চেন আসে। তাহলে মোটামুটি যতগুলো টপিক পড়ালাম সবগুলো কিন্তু কনসেন্ট্রেশনলি ইম্পর্টেন্স দিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে হোক, বইতে দাগ দিয়ে হোক, ক্লিয়ারভাবে মুখস্থ করবে। আর একটা কথা, বেশি কিন্তু মোবাইলে সময় নষ্ট করবে না। 2 বার যদি না হয় 3 বার ভিডিওটা দেখে বইতে সেই জায়গাগুলো মার্ক করে নিয়ে বইতে বেশি টাইম দাও। মোবাইলে বেশিক্ষণ ইনভলভ থেকে কোনো লাভ নেই, কারণ এতে ম্যাক্সিমাম টাইম নষ্ট হবে, কম ইউটিলাইজেশন হবে সময়ের। তার থেকে বইতে সেইগুলো মার্ক করে নিয়ে একবার ভালো করে ক্লিয়ারলি বুঝে নিয়ে, যদি কিছু জিজ্ঞাসার থেকে টিচারদের কাছে সরাসরি জিজ্ঞাসা করে বইয়ে বেশি ফোকাস করো, বই থেকে বেশি পরিমাণে জিস্ট নিজে ক্যাপচার করার চেষ্টা করো। এতেই তোমরা লাভবান হবে। থ্যাংক ইউ।